আসসালামু আলাইকুম। প্রিয় ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে আমাদের বিজনেস কমিউনিকেশন কিন্তু প্রথম অধ্যায়ে বোধহয় একটা প্রশ্ন বাকি ছিল। আপনারা যারা রেগুলার থাকেন তারা একটু যদি মনে করাই দিতেন যে কোনটা বাকি ছিল, তাইলে আমার জন্য ভালো হয়। আমরা কিন্তু সব প্রশ্ন পড়ছি। আর একটা জিনিস বারবার বলি যে এখানে যত প্রশ্ন আছে সব প্রশ্নই আপনাদের ইম্পর্টেন্ট। এর বাইরে কিছু পড়তে হবে না। তবে আপনি সব পড়বেন না, সাজেশন থেকে আপনার জন্য কমায় নিবেন। ঠিক আছে, এগুলো কিন্তু খুব সুন্দর করে পড়ানো হয়েছে, গত ক্লাসের ভিডিওটা দেখবেন। আমাদের একটা প্রশ্ন বাকি ছিল, কোন পরিস্থিতিতে ব্যবসায় যোগাযোগ সংগঠিত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনো না কোনো বছর এটা আসতে। ঠিক আছে, তো এইটা আমরা পড়বো, সুন্দরভাবে পড়বো যাতে আপনার এটা হয়ে যায়। আর এরপরে আমরা মানব সম্পদ পড়বো, মানব সম্পদের প্রথম অধ্যায় শেষ করব, তারপরে মৌলিক ব্যবস্থাপনার প্রথম অধ্যায় শেষ করে আমরা আবার পরিসংখ্যানে চলে যাব। ঠিক আছে, দেখেন পড়ি। কোন পরিস্থিতিতে ব্যবসায় যোগাযোগ সংগঠিত হয়। তাই এখানে টোটাল পয়েন্ট আছে 8টা। 8 মার্কের জন্য আপনি মোটামুটি মার্ক অনুযায়ী কমাবেন। 5 আসলে, 3 আসলে আপনি কমাবেন। সাধারণত 3-এ এটা আসবে না, 8-এ অথবা 5-এ আসবে। যাই হোক, ভূমিকাটা পড়ি। যে কোনো প্রতিষ্ঠানে যোগাযোগ কি অবিচ্ছেদ্য প্রক্রিয়া, যা প্রতিদিন প্রায় প্রতি মুহূর্তে ঘটে থাকে। এটি কখনো প্রতিষ্ঠানের অভ্যন্তরে, আবার কখনো বাহ্যিকভাবে সম্পন্ন হয় এবং প্রেক্ষাপট অনুসারে এটি আনুষ্ঠানিক হতে পারে, অনানুষ্ঠানিক হতে পারে। তো ভূমিকাটা আমি আবার পড়ি। দেখেন, এখানে 3 ধরনের বাক্য আছে ভূমিকায়। একটা হলো, যে কোনো প্রতিষ্ঠানের জন্য যোগাযোগ একটি অবিচ্ছেদ্য প্রক্রিয়া যা প্রতিদিন ঘটে বা প্রতি মুহূর্তে ঘটে, এটা লিখবেন। লেখার পরে লিখবেন এটি প্রতিষ্ঠানের অভ্যন্তর অথবা বাহ্যিকভাবে ঘটে, এই কথাটা লিখবেন। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো, প্রেক্ষাপট অনুসারে এই যোগাযোগটা আনুষ্ঠানিক হতে পারে, অনানুষ্ঠানিক হতে পারে। তাহলে এখানে 3 ক্যাটাগরির 3টা কথা আছে। আপনি যদি এভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফকে কি কি লেখা আছে সেটাকে যদি আপনি ভাগ করেন, তাহলে কিন্তু আপনার বাক্যটা যদিও একটু ভাষাগত পরিবর্তন আসে, কিন্তু কি কি বাক্য আছে ভিতরে এটা যদি মনে থাকে, তাহলে এই 3টা বাক্য আপনার জন্য পরীক্ষার হলে লেখা কিন্তু কোনো কঠিন কিছু না। হয়তো বইয়ের মতন হবে না, আপনি বানায় লিখবেন, কিন্তু কি কি বাক্য আছে সেটা আপনাকে মনে রাখাটা বড় মানে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা মূলত ব্যবসা যোগাযোগ সংক্রান্ত নিম্নলিখিত পরিস্থিতিতে, ভূমিকাটা শেষ। এবার আমরা 8টা পরিস্থিতির বিবরণ দিব। তো প্রথমটা হলো ঊর্ধ্বতন থেকে অধস্তনের দিকে। এটা আমরা বলছে কি যে কোন কোন ব্যবসা জগতে সংঘটিত হয়। আমরা জানি ঊর্ধ্বতন থেকে অধস্তনের দিকে নির্দেশনা বা যে কোনো পরিকল্পনা পৌঁছাতে গেলে ঊর্ধ্বতন থেকে অধস্তনের দিকে যোগাযোগ, এটা একটা একদম স্বাভাবিক একটা প্রতিষ্ঠানের যোগাযোগ। আর একটা হলো অধস্তন থেকে ঊর্ধ্বতনের দিকে। তাহলে আপনি 1 এবং 2 এই দুইটা প্রথমেই লিখবেন, যেহেতু এই দুইটা একটা প্রতিষ্ঠানের মৌলিক যোগাযোগ, যোগাযোগের মানে যোগাযোগের মৌলিক কারণ। ঠিক আছে, ঊর্ধ্বতন থেকে অধস্তনের দিকে যোগাযোগ আর অধস্তন থেকে ঊর্ধ্বতন যোগাযোগ, 1 এবং 2-তে এই কথাটা লিখবেন। 3 নম্বরে আছে সহকর্মীদের মধ্যে। আপনারা জানেন যে ঊর্ধ্বতন অধস্তনের বাইরে, মানে উপর থেকে নিচের দিকে, নিচের থেকে উপর দিক, এই দুটা ছাড়াও সহকর্মীরা সমান্তরাল। আপনাদের একটা প্রশ্ন আছে কিন্তু যে সমান্তরাল যোগাযোগ, এটা 8ম ব্যাচে আসছিল। সমান্তরাল যোগাযোগ, তো সমান্তরাল যোগাযোগ মানে কি? মানে হলো সহকর্মীর সাথে সহকর্মীর যে যোগাযোগ, সমান সিরিয়ালের যে ডেস্ক গুলো আছে সেইটা। হ্যাঁ, তো এটা হলো 3 নাম্বার, সহকর্মীদের মধ্যে। তারপরে এই 3টা লিখবেন। লেখার পরে 4 নম্বরে লিখবেন অভ্যন্তরীণ যোগাযোগ, 5 নম্বরে লিখবেন বাহ্যিক যোগাযোগ। আমি যত প্রশ্ন আপনাদেরকে আমি বলবো তার মধ্যে একটা জিনিস বলি যে আপনারা যত পয়েন্টস থাকবে, 8টা পয়েন্টস থাকে, পয়েন্টস এর মধ্যে একটা সিকোয়েন্স তৈরি করবেন নিজের মতো করে। যদি সিকোয়েন্সটা তৈরি করা সম্ভব না হয়, তাহলে আপনি প্রয়োজনে ওই মানে পয়েন্টের প্রথম বর্ণ দিয়ে, প্রথম শব্দ দিয়ে আপনি নিজের একটা আজগুবি গান বানাবেন, একটা কবিতার লাইন বানাবেন। ঠিক আছে, বানাইয়ে হলেও আপনি মনে রাখবেন। যেমন একটা প্রশ্ন মৌলিক ব্যবস্থাপনায় আছে, হেনরি ফেওলের 14টি নীতিমালা বোধহয় ব্যবস্থাপনার। তো এটা 8ম ব্যাচে আসছিল আমাদের। তো এইটার ক্ষেত্রে 14টা পয়েন্টস মনে রাখা কঠিন হতে পারে, এই জন্য কিন্তু আমি একটা মানে এক লাইনের একটা ছন্দ বানাইছিলাম, যদিও উদ্ভট, প্রথম অক্ষর দিয়ে কেটে কেটে। ওইটা মনে রাখা মানে কি, আপনি পুরো 14টা লিখে দেবেন। এটা আপনারা অনেকে এইভাবে লেখেন করেন, তো ওইভাবে করবেন। অথবা নিজেরা এমন একটা সিকোয়েন্স তৈরি করবেন যেটা আপনার পরীক্ষায় মনে থাকে। যেমন এই প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই লিখবেন ঊর্ধ্বতন থেকে অধস্তনের দিকে, পরে লিখবেন অধস্তন থেকে ঊর্ধ্বতনের দিকে, পরে লিখবেন সহকর্মীদের মধ্যে। এই যে হলো, এই 3টা হলো এক ক্যাটাগরির। 4 নম্বরে আছে অভ্যন্তরীণ যোগাযোগ, 5 নম্বর আছে বাহ্যিক যোগাযোগ, এই দুটা হলো এক ক্যাটাগরির।
তাহলে এই 5টা আপনার মুখস্থ হয়ে গেল। তারপরে আছে আনুষ্ঠানিক যোগাযোগ, অনানুষ্ঠানিক যোগাযোগ, এই যে ক্যাটাগরি। লাস্টে থাকে প্রযুক্তি নির্ভর যোগাযোগ। তাহলে 8টা হয়ে গেল, ঠিক না? এখন আমরা প্রথম থেকে পড়ি, দেখেন। যখন প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বা ব্যবস্থাপক অধস্তন কর্মীদের নির্দেশনা, আদেশ, নীতি, পরিকল্পনা, প্রয়োজনীয় তথ্য প্রদান করেন, তখন এই যোগাযোগটা হয়। অফিস সার্কুলার জারি করা, কর্ম পরিকল্পনা পাঠানো বা কর্মীদের দায়িত্ব নির্ধারণ। এখানে জাস্ট 2টা বাক্য আছে। কয়টা বাক্য আছে? 2টা। একটা বাক্য এই যে, আর একটা বাক্য উদাহরণ, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা 1 নাম্বার। তাহলে 2 নম্বরে কি আছে? যখন অধস্তন কর্মীরা তাদের কাজের অগ্রগতি, সমস্যার বিবরণ বা প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান, তখন অধস্তন থেকে ঊর্ধ্বতনের দিকে যোগাযোগটা হয়। উদাহরণ কি? কাজের রিপোর্ট জমা দেওয়া, সমস্যা সমাধানের অনুরোধ পাঠানো, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবেন? একবারে সিম্পল পয়েন্ট গুলো, কিন্তু বেশি অতিরিক্ত কথা নাই। সহকর্মীদের মধ্যে দেখেন, একই স্তরের কর্মীরা তথ্য বিনিময় বা সমন্বয়ের জন্য যোগাযোগ করেন। একই স্তরের কর্মীরা তথ্য বিনিময় বা সমন্বয়ের জন্য যোগাযোগ করেন। প্রকল্প দলের সদস্যদের মধ্যে আলোচনা, বিভিন্ন বিভাগের সমন্বয় সভা, ঠিক আছে? এইটা তাহলে 3 নম্বরে বুঝতে পারেন। 4 নম্বরে কি আছে? প্রতিষ্ঠানের ভেতরে কর্মী, ব্যবস্থাপক, যেহেতু অভ্যন্তরীণ যোগাযোগ, প্রতিষ্ঠানের ভেতরে কর্মী, ব্যবস্থাপক বা বিভাগের মধ্যে বার্তা বিনিময়। অভ্যন্তরীণ মানে ভিতরের কর্মী, ভিতরের ব্যবস্থাপক, ভিতরের বিভিন্ন বিভাগের মধ্যে বার্তা বিনিময়। অফিস মিটিং, ইমেইল বা নোটিশ, অভ্যন্তরীণ চ্যাট, গ্রুপ ইত্যাদি। বাহ্যিক যোগাযোগ কি? প্রতিষ্ঠানের বাইরে গ্রাহক, সরবরাহকারী, অংশীদার বা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ। প্রতিষ্ঠানের বাইরে গ্রাহক, সরবরাহকারী বা অন্যান্য অংশীদার বা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ। বুঝতে পারছেন? গ্রাহকদের সাথে ইমেইল অথবা ফোনে কথা বলা, বিজ্ঞাপন প্রচার করা, ব্যবসায়িক প্রস্তাব পাঠানো। বুঝতে পারছেন? তাইলে এখানে আমরা কি পেলাম? ভিতরে তো বুঝতে পারছেন, মূলত আপনার 5টা পয়েন্টস, অভ্যন্তরীণ, বাহ্যিক আর উপরের 3টা, ঠিক আছে? লাস্টে হলো আনুষ্ঠানিক যোগাযোগ। দেখেন, প্রতিষ্ঠানের নির্ধারিত নীতি, কাঠামো বা মাধ্যম অনুসারে যোগাযোগ করা হয়। আনুষ্ঠানিক অফিসিয়াল রিপোর্ট, চুক্তিপত্র, অফিসিয়াল ইমেইল। এই অফিসিয়াল ইমেইলে কি আপনি আপনার পারিবারিক কথা বলবেন না। অথবা অনানুষ্ঠানিক যোগাযোগটা কি? যদি আপনি ক্যান্টিনে আলাপ করেন, অনানুষ্ঠানিক যোগাযোগের মধ্যে পারিবারিক খোঁজখবর রাখবেন। পাশাপাশি ওখানেও কিন্তু আবার অফিসের কথা হবে যে, ভাই একটা মেইল পাঠাবেন, আপনি একটু তাড়াতাড়ি ছেড়ে দিন, হ্যাঁ? ঠিক না? তার মানে অনানুষ্ঠানিক যোগাযোগের মধ্যেও অফিসের কথাবার্তা হবে, কাজের কথাবার্তা হবে। সহকর্মীর সাথে সরাসরি কথা বলা, ব্যক্তিগত সম্পর্ক, আড্ডা বা অপ্রাতিষ্ঠানিক আলোচনার মাধ্যমে বার্তা বিনিময়। অপ্রাতিষ্ঠানিক আলোচনার মাধ্যমে এই মানে ব্যবসায়িক বার্তাও কিন্তু পাঠানো যায়। তা আনুষ্ঠানিক যোগাযোগ বা অনানুষ্ঠানিক যোগাযোগটা কি আমরা বুঝতে পারলাম। অফিসিয়াল মেইল, অফিসিয়াল মাধ্যম ছাড়া যদি আমরা মেসেঞ্জারে যোগাযোগ করি, সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করি, তাহলে সেটা অনানুষ্ঠানিক, ঠিক আছে? বা আড্ডা। তাহলে 6 এবং 7 বুঝতে পারলেন। 8 নাম্বার কি? প্রযুক্তি নির্ভর যোগাযোগ। যখন ভৌগোলিক দূরত্ব বা সময় বাঁচানোর জন্য প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন ভিডিও কনফারেন্স, ইমেইল বা মেসেজিং অ্যাপ, অনলাইন সহযোগিতামূলক টুল, হ্যাঁ? তাহলে এই 6টা কি কি? ঊর্ধ্বতন থেকে অধস্তনের দিকে, অধস্তন থেকে ঊর্ধ্বতনের দিকে, সহকর্মীদের মধ্যে। এটা কি প্রশ্ন পড়তেছে আমরা, বলেন? কোন পরিস্থিতিতে ব্যবসায় যোগাযোগ সংঘটিত হয়? এই সব পরিস্থিতিতে। 4 নম্বরে আছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক যোগাযোগ। 6-7 আছে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক যোগাযোগ। 8 আছে প্রযুক্তি নির্ভর যোগাযোগ। খুব সহজ না বলেন প্রশ্নটা? কোন পরিস্থিতিতে ব্যবসা যোগাযোগ সংঘটিত হয়? এই সব পরিস্থিতিতে ব্যবসা যোগাযোগ সংঘটিত হবে। এবার উপসংহারটা, ব্যবসায় যোগাযোগ সংঘটিত হয় যখনই কোনো তথ্য, নির্দেশনা বা মতামত বিনিময়ের প্রয়োজন হয়, তা হোক ঊর্ধ্বতন, অধস্তন, সহকর্মী, গ্রাহক বা অংশীদারদের মধ্যে, এবং তা হতে পারে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক, মুখোমুখি বা প্রযুক্তির মাধ্যমে। বুঝতে পারছেন? ব্যবসায় যোগাযোগ সংঘটিত হয় যখনই কোনো তথ্য, নির্দেশ, মতামত বিনিময়ের প্রয়োজন হয়, হোক তা ঊর্ধ্বতন, অধস্তন, সহকর্মী, গ্রাহক, অংশীদারদের মধ্যে, এবং তা হতে পারে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক, মুখোমুখি বা প্রযুক্তির মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারলাম কিন্তু প্রশ্নটা, ঠিক আছে? এটা বোধহয় আমার আর পড়ার দরকার নেই, এটা আপনারা পারবেন, এখনই আপনাদের হয়ে গেছে। আচ্ছা, আমি যদিও আমাদের টাইম হয়ে যাবে 10 মিনিট পরে, আমি নতুন করে আর বিজনেস কমিউনিকেশন আর আমি কিছু পড়াবো না আপনাদের। তবে আমি একবার একটু রিভিউ দিই, প্রথম থেকে আমি দেখাই কি কি প্রশ্ন পড়াইছি। আমি মানব সম্পদ পড়াবো ইনশাল্লাহ আগামী শনিবারে, ঠিক আছে? আপনারা সবাই থাকবেন। এভাবে উপস্থিতি যদি কমে যায় তাহলে কিন্তু উৎসাহটা হারানোটা স্বাভাবিক। এই জন্য আপনারা সরাসরি থাকবেন। আর নানান ব্যস্ততার কারণে ভিডিওগুলো অনেকেই দেখেন, ভিডিওগুলো সবসময় দেওয়া সম্ভব নাও হতে পারে। আপনি 30 মিনিটে জাস্ট বইটা নিয়ে, নোটটা নিয়ে যদি একটু বসেন, তাহলে আমি বিশ্বাস করি যে আপনার কালকে সারাদিন অফিস করবেন, আপনি বই ধরতে পারবেন না, আপনার পড়তেও হবে না যদি ক্লাসগুলো করেন। আচ্ছা, 8 নম্বরে একটা প্রশ্ন ছিল, আমি আপনাদেরকে বলছিলাম যে যদি এই বৈশিষ্ট্যটা স্পেশালি আপনার পৃথকভাবে পড়তে হবে না 8-এর, যদি আপনি এই প্রশ্নটা
এই যে এই 6 নম্বর প্রশ্নটা আপনি জানা থাকে, কারণ 6ও বলছে উত্তম যোগাযোগের বৈশিষ্ট্য, 7C 7টা সি, এটা পড়লে আপনার এখানে এটা আর পড়তে হবে না, ঠিক আছে। আচ্ছা, আর আছে উদ্দেশ্য ও গুরুত্ব। উদ্দেশ্য দিয়ে, উদ্দেশ্য যদি কেউ ভালো করে 7টা পয়েন্টস কারো মুখস্থ থাকে, 8টা মুখস্থ থাকে, কেউ যদি চান যে না উদ্দেশ্য আর যোগাযোগ, সরি উদ্দেশ্য আর গুরুত্ব একসাথে আসে নাই, তাইলে আমি উদ্দেশ্য দিয়েই যোগাযোগের উত্তর দিতে, মানে উদ্দেশ্য পড়ছেন, সরি গুরুত্ব আসছে, তাহলে আপনি উদ্দেশ্যের পয়েন্টস গুলো দিয়ে গুরুত্ব পয়েন্টস লিখে দিলে হয়ে যাবে, আবার গুরুত্ব দিয়ে উদ্দেশ্য দিলে হয়ে যাবে, বুঝতে পারছেন। আর যদি দুইটা একসাথে আসে তখন আপনাকে একটু আলাদা আলাদা করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল এখানে, একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি দুইটাই পড়াইছি। নৈতিকতা এবং সংস্কৃতির সাথে, এই দুটা একসাথে, এই দুটার সাথে কার্যকর যোগাযোগের সম্পর্ক। আর অবলিক দিয়ে আছে সংস্কৃতির সাথে, এখানে হচ্ছে নৈতিকতা ও সংস্কৃতি, আর এখানে শুধু সংস্কৃতি, সংস্কৃতির সাথে কার্যকর যোগাযোগের সম্পর্ক, আর এখানে নৈতিকতা ও সংস্কৃতির সাথে কার্যকর সম্পর্ক। দুইটা একই প্রশ্ন, একই ধরনের উত্তর হবে, কিন্তু আলাদা থাকার, আলাদা মানে একটু এখানে নৈতিকতার কথা আছে আর এখানে নৈতিকতা নাই, এই জন্য উত্তরটা কিন্তু ডাবল দিছি, বুঝছেন। এখান থেকে আপনি বুঝে পড়ে নিবেন, দুইটাই সহজ। আচ্ছা, আর উত্তম কার্যকরী যোগাযোগের অপরিহার্য বৈশিষ্ট্য, মোট কথা যোগাযোগের বৈশিষ্ট্য বললেই এটা লেখা যাবে। এটা উত্তম যোগাযোগ হোক, কার্যকরী যোগাযোগ হোক, বা শুধু যোগাযোগ হোক, বা ব্যবসায় যোগাযোগ হোক, বা মানে ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে যোগাযোগ হোক, সব যোগাযোগের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো গুরুত্ব, মানে এই দিকগুলো বৈশিষ্ট্য হিসেবে আপনি লিখতে পারবেন। আচ্ছা, আর একটা হলো কার্যকর যোগাযোগ কাকে বলে, কার্যকর যোগাযোগের মাধ্যমে কিভাবে ম্যানেজমেন্ট তার কর্মীদের প্রণোদনা দিতে পারেন, মানে উৎসাহ বৃদ্ধি করাইতে পারেন, সেটা এই 5টা পয়েন্টের মধ্যে। আচ্ছা, আর একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ফলাবর্তন বা ইংরেজিতে ফিডব্যাক। এই ফিডব্যাক কিভাবে ব্যবসায় যোগাযোগের অপরিহার্য উপাদান। এই যে একটা বাক্য আছে, এটা কিন্তু বৈশিষ্ট্য চাই নাই, গুরুত্ব চাই নাই, এটা কিন্তু একটা বাক্য দিছে, বাক্যটাকে ব্যাখ্যা করতে বলছে। তো বাক্যের ব্যাখ্যার ক্ষেত্রে আপনাকে 8টা 10টা পয়েন্ট দিতে হবে তা কিন্তু না, ঠিক আছে। এই যে কাঠামো, সুন্দর একটা কাঠামো, এই প্রশ্নটা আপনারা পড়তে পারেন। আচ্ছা, এরপর হলো কার্যকর যোগাযোগের প্রতিবন্ধকতা আর প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়। এই যে হলো প্রতিবন্ধকতা। এখন কথা হচ্ছে 7টা কেন, এখানে কেন 7টা, 9টা? এই 9টা 7টা লিখতে পারবেন না, ঠিক আছে। কখন 9টা লিখবেন, যদি এই কার্যকর যোগাযোগের বাধা সমূহ আলাদা করে আসে, তখন আপনাকে 8 মার্কের জন্য 7টা 8টা পয়েন্ট লিখতে হবে। এই জন্য এখানে 7টা দেওয়া, কিন্তু আমি বারবার বলি, যদি দূরীকরণের উপায় আলাদা আসে তখন কিন্তু আপনাকে 8টা লিখতে হবে। দুইটা একসাথে আসলে এখানের 4টা এখানের 4টা, 8টা, বুঝতে পারছেন। আচ্ছা, তারপর একটা প্রশ্ন, এটা একটা প্রথম দিকে পড়াইছিলাম, ব্যবসায় যোগাযোগের প্রক্রিয়া। এটা কিন্তু প্রক্রিয়া বলছে, যখনই প্রক্রিয়া বলে ধাপ বলবে তখনই সাধারণভাবে একটা চিত্র থেকে যায়, হ্যাঁ, সেই চিত্রটা দিবেন। আচ্ছা, চিত্রের কথা না বললেও দিবেন, এখানে এটা লিখবেন। তারপরে যোগাযোগ প্রক্রিয়ার এই চিত্রের মধ্যে যে কয়টা 7টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্ট আবার এখানে বিবরণ। চিত্রটা শুরু করবেন এখান দিয়ে, এই কোণার থেকে শুরু করবেন, ধারণার উন্নয়ন এখান থেকে শুরু করে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, বুঝতে পারছেন, আবার এখানে এসে থামবে। আর মাঝে আছে প্রতিবন্ধকতা, সবগুলো পয়েন্টের মধ্যে প্রতিবন্ধকতা আনতে পারেন। যদি আপনি চান যে আলাদা করে প্রতিবন্ধকতার একটা প্যারাগ্রাফ দিতে পারেন, তবে প্রতিবন্ধকতার কথা এর মধ্যে আছে, ঠিক আছে। আর একটা প্রশ্ন হলো যোগাযোগ কাকে বলে, যোগাযোগের ধারণা দিন। ব্যবসা যোগাযোগ কাকে বলে, ব্যবসা যোগাযোগের ধারণা দিন, সংজ্ঞা দিন। এটা কিন্তু এত বড় না, যেহেতু এখানে 4 ধরনের প্রশ্ন আছে, শুধু যোগাযোগ, ব্যবসা যোগাযোগ, ঠিক আছে। তো আহ, শুধু যোগাযোগ, ব্যবসা যোগাযোগ যখন 2 রকম প্রশ্ন, তখন আপনি কতটুক শুধু যোগাযোগ, কতটুকু ব্যবসা যোগাযোগ, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিছি, এবং আপনারা পড়লেই বুঝতে পারবেন, ঠিক আছে। আর এই চিত্রটা দিয়ে দিবেন, শুধু যোগাযোগ আসলে দিবেন, ব্যবসা যোগাযোগ আসলে দিবেন। তা মোটামুটি এখানে আমরা 9টা প্রশ্ন পড়ছি। দশম ব্যাচের ভাই বোন যারা আছেন তারা কিন্তু 9টা পড়বেন না, তারা 3 4টা 5টা পড়বেন, ঠিক আছে। আর 11তম ব্যাচের ভাই বোনরা তাদের সাজেশন দেখে তারা পড়বেন। আচ্ছা, এই হলো বিষয়টা। তো মোটামুটি আমরা আহ একটা অধ্যায় শেষ করছি, আছে 10টা। আমরা ইনশাল্লাহ নেক্সট শনিবারে যাব না দ্বিতীয় অধ্যায়ে, আমরা শনিবারে মানব সম্পদ প্রথম অধ্যায় পড়বো। তারপরে আবার ঘুরে ফিরে আবার যখন আসবে তখন আমরা যোগাযোগের প্রকারভেদ 2টা পড়বো। আপনাদেরকে যে কোনো একটা বই এক নাগারে শেষ না করাই দিয়ে একটা একটা করে শেষ করাচ্ছি, এটা আপনাদের জন্য 11তম ব্যাচের ভাই বোনদের জন্য ভালো সিস্টেম, ঠিক আছে। তো জাস্ট 9:30টায় আমরা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পড়বো। যদি কোনো ভাই বোন চান যে না আগে ভাগে একটু শুনবো, থাকবো, পড়বো, তাহলে তার জন্য কিন্তু অনেক ফায়দা আছে। কেন? কারণ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা কিন্তু আপনি নকল দিলেও আপনার লিখতে ঝামেলা হয়ে যাবে, আর আপনি কোনোভাবেই এক বানাই লিখতে পারবেনই না, একটা অক্ষর বানাই লেখার সুযোগ নাই। যারা আইসিটি তে পড়ছেন তাদের আবার রিভাইজ করা লাগবে, আর আইসিটি তে যারা পড়েন নাই
তাদেরকে কোনোভাবে বানায় লিখতে পারবেন না, একদমই লেখার সুযোগ নেই, ওটা পড়তে হবে, শুধু পড়লেই হবে না, প্রত্যেকটা শব্দ টার্ম বুঝে বুঝে পড়তে হবে, তাইলে আপনার মাথায় ঢুকবে। তবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যে খুব কঠিন তা কিন্তু না, হিসাব বিজ্ঞানের থেকেও সহজ। আমি যে বই ধরিস সেটাই আমি স্টাডি করলে আমার সহজ মনে হয়, ঠিক আছে, আমি সেইভাবে আপনাদের সহজ করে দিব। তো জাস্ট 9:30টায় থাকতে পারেন। আর আমি ভিডিওগুলো, অনেকগুলো ভিডিও পেন্ডিং হয়েছে, ওই ভিডিওগুলো ইনশাল্লাহ আমি বসছি টেবিলে, আমি ইনশাল্লাহ দিয়ে দেবো আজকে রাত্রেই ক্লাস শেষ করার। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। হ্যাঁ শুনছি, তানজিল ভাই ভালো আছেন? জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই আমাদের যে যে যোগাযোগের মানে যোগাযোগ পরিস্থিতি যেটা, মানে প্রথম অধ্যায় তো হুম। শেষ, পরবর্তীতে অন্য সাবজেক্ট ধরার পরে কি আবার ওই শনিবারে কি আবার দ্বিতীয় অধ্যায় যাবেন নাকি? না, ওই যে মানব আছে না, আমরা তো প্রথমে পরিসংখ্যান ধরছিলাম, পরিসংখ্যানের পরে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, অর্গানাইজেশনাল বিহেভিয়ারের পরে ধরলাম বিজনেস কমিউনিকেশন, মানে পিছন থেকে আসতেছি। এখন আছে মানব সম্পদ, মানব সম্পদের পরে মৌলিক ব্যবস্থাপনা। মানব এবং মৌলিকের এই দুটা কিন্তু সহজ না। আমি বলে থাকি পরিসংখ্যান, হিসাব বিজ্ঞান, এমআইএস, অর্থনীতির থেকেও এই দুটা কঠিন। কেন কঠিন? আমি এই দুটা কঠিন মনে হয় বিদায় আমি ফাইনাল সেমিস্টারে আমি কিন্তু ডিটেলস বলে দিচ্ছি সবাইকে যে ভাই বোনেরা, আপনারা যদি বানাই লিখতে চান বা বেশি পেঁচাল বেশি কথার মধ্যে যেতে চান, তাহলে আপনারা ফাইনাল সেমিস্টারে এই স্যার নিবেন, বা আপনার চাকরি ক্ষেত্রে যদি লাগে। আর যদি টেকনিক্যাল প্রশ্ন চান, মোটামুটি একটু বোঝার জিনিস চান, একটু পড়তে চান, তাহলে ম্যানেজমেন্ট নেবেন। ঠিক আছে, তো এই দুটা কঠিন কেন? কারণ এই দুটা অনেক লেখা, অনেক কথা, 3 ঘন্টায় পারা যায় না। অনেক ভাই বোন বিশ্বাস করেন এই দুইটাই পরীক্ষা দিয়ে 3 নম্বর পরীক্ষা বিজনেস কমিউনিকেশন উনি যাবেন না। 10ম ব্যাচের প্রত্যেক ব্যাচে এরকম ঘটনা ঘটে। এই দুটা সবচেয়ে সহজ না, বানায় রাখা যায়, মৌলিক মানব আপনারা পড়লেই বুঝেন, কিন্তু এই দুটাই পরীক্ষা দিয়ে আর তৃতীয় পরীক্ষায় যাবেন না। এরকম অনেক ভাই বোন থাকবেন, ঠিক আছে, আমাদের ব্যাচে ছিল, 9ম ব্যাচে ছিল, 10ম ব্যাচে থাকবে, 11তম ব্যাচে থাকবে। তো যাই হোক, এই দুটা কিন্তু একটু পড়তে হবে। আর বিশেষত এই দুটো অনেক প্রশ্ন মূল বইতে নাই, বিভিন্ন বছরে অনেক ব্যাখ্যামূলক প্রশ্ন আসছে যেগুলো বইয়ের মধ্যে নাই, বা একটা লাইন আছে, ঠিক আছে, সেই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে ক্লাসে থাকলে আপনারা সেই প্রশ্নগুলো পাবেন, বুঝতে পারবেন, পড়তে পারবেন। ঠিক আছে তানজির ভাই? বুঝতে পারছি। এখন ব্যাপার হচ্ছে কি, আজকে কি দ্বিতীয় সেমিস্টার কি আমাদের আছে? হ্যাঁ, না, দ্বিতীয় সেমিস্টার আজকে নাই ভাই, দ্বিতীয় সেমিস্টার হচ্ছে কালকে, রবি মঙ্গল বৃহস্পতি, আজকে থার্ড সেমিস্টার আছে। আর আপনারা চাইলে করবেন, যে কোনো সেমিস্টার করতে পারেন, কোনো বিষয় না। আর কালকে অবশ্যই দ্বিতীয় সেমিস্টার, দশম অল্পনা আপা সহ 10ম ব্যাচের, তানজিল ভাই 10ম ব্যাচে যারা ক্লাস করেন তারা ওই ইয়াটা হিসাব বিজ্ঞান করাচ্ছি, কিন্তু একটা না, হিসাব বিজ্ঞান মিস করেন না, হ্যাঁ, হিসাব বিজ্ঞানে থাকেন। তো ঠিক আছে তানজির ভাই, তা রেখে দিচ্ছি, আর 9:30টায় আবার ক্লাস আছে, আবার কেটে দিয়ে আবার ঢুকবো, হ্যাঁ। জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওকে। জি, সোনিয়া আপা কিছু বলবেন? জি ভাইয়া, দশম আচ্ছা ঠিক আছে। ব্যাচের জি, পরীক্ষাটা করলে ভালো হতো আমাদের জন্য। 10ম ব্যাচের কি করলে আপা? পরিসংখ্যা ক্লাসটা আরেকবার শেষ করলে বইটা ভালো হতো। সোনিয়া আপা কি 10ম ব্যাচের? জি ভাইয়া, জি জি, আমি দশম ব্যাচের। ও আচ্ছা, আপনার কথা ওই যে কেটে আসতেছে, যাই হোক আপনি আমাকে মেসেজ দিয়েন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, অথবা গ্রুপে জানাই, টেলিগ্রামে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।